চিত্রাঙ্গনা লিখেছেন ইসরাত জাহান জেরিন। ভালোবাসা হচ্ছে সময়ের মতন, একে ধরা যায় না, ছোঁয়া যায় না, তবুও প্রতিটি মুহূর্তে তার অস্তিত্ব অনুভব করা যায়। যেমন অনুভব করা যায় নিঃশ্বাসের পতন, স্পর্শহীন স্পর্শের মতন। ফারাজের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে চিত্রা। গাড়িতে উঠেই মেয়েটার মাথা ঝিমঝিম করে, বমি পায়। ফারাজের সঙ্গে ঝগড়া করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে ফারাজের বুকে সেই দিকে খেয়াল নেই। ফারাজের তাতে মন্দ লাগছে না। বুকটা এখন আর ফাঁকা নেই, শূন্যস্থান পূরণ করেছে তার অর্ধাঙ্গিনী। আচ্ছা, ফারাজ তো এমন ছিল না, জীবনে কাজ ব্যতীত অন্য কিছুকে তো গুরুত্ব দেয়নি সে। পরিবারের বন্ধন এড়িয়ে চলেছে, সম্পর্কের উষ্ণতা কখনো প্রয়োজন মনে হয়নি। ফারাজ জীবনকে গড়ে তুলেছে নিজের হাতে। প্রতিটি ইট, প্রতিটি কাঠামো তার ঘামে, পরিশ্রমে নির্মিত। সে কারোর চাটুকারিতা করেনি, কারোর ছায়ায় দাঁড়ায়নি। যে স্থানে সে দাঁড়িয়ে আছে তা তার নিজ অর্জিত। অথচ সে সৌন্দর্যের মোহগ্রস্ত হয়নি। নারী বা জগতের কোনো মোহ তাকে কখনো স্পর্শ করতে পারেনি। নারীর সৌন্দর্যতা তার কাছে অর্থহীন। কেবল কি নারীর? জগতের কোনো সৌন্দর্যই তাকে আকৃষ্ট করতে পারেনি। দুনিয়ায় যা চিরস্থায়ী নয় তাকে গুরুত্ব দেওয়া ফারাজের কাছে কেবলই সময় অপচয় বলে বিবেচিত। ফারাজের হঠাৎ মোহনার কথা মনে পড়ে যায়। মোহনা ছিল তার চেয়ে 6 বছরের ছোট। যখন ফারাজ মাস্টার্স করছিল তখন সে কেবল কলেজের সীমানায় প্রথম পদচিহ্ন রেখেছিল। ফারাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ছাত্র, আর মোহনা ইডেন মহিলা কলেজে পড়ত। ফারাজের হলে থাকার অভ্যাস ছিল না। কলাবাগানে একটা বিল্ডিংয়ে সে থাকতো। বিল্ডিংয়ের ওই একটা ফ্লোর ফারাজের নিজের ছিল। সেই বিল্ডিংয়ের পাশের বাড়িতে মোহনা আইসিটি পড়তে যেত। প্রথম সাক্ষাৎটা খুব অদ্ভুতভাবেই হয় তাদের। মোহনা যার কাছে আইসিটি পড়তো তার ঘরের জানালা দিয়ে ফারাজের বেলকনি দেখা যেত। ফারাজ রকিং চেয়ারে বসে আনমনে গুনগুন করত, সিগারেটের ধোঁয়া ওড়াতো। মোহনা প্রাইভেটের নাম করে সেই সব আড়াল থেকে দেখত। ফারাজের তীক্ষ্ণ চাহনি, সিগারেটে ঝলসানো রক্তিম ঠোঁট আর গম্ভীর স্বভাবই মোহনাকে আকৃষ্ট করেছিল। তার ভালো লাগার প্রথম পুরুষই ওই লোকটাই ছিল, যে তার দিকে কখনো ফিরেও যায়নি। রোজ নিয়ম করে মোহনা চোখ দুটো খুঁজে নিত ফারাজকে, এক নির্বিকার আকুতি নিয়ে। কিন্তু ফারাজ, সে তো অন্য পথের যাত্রী। আশেপাশে শত প্রশংসিত দৃষ্টির বিপরীতে সে মোহনাকে ভালো করে দেখেওনি। ভালোবাসা দিবসে জনসম্মুখে শাহবাগের পারে একগুচ্ছ গোলাপ হাতে মোহনা যখন বুকের গভীর গোপন বাসনার কথা প্রকাশ করেছিল তখন ফারাজের প্রতিক্রিয়া ছিল নির্মম বিরক্তি, বিতৃষ্ণা আর একরাশ কঠিন বাক্য। সে মোহনাকে বুঝিয়ে দিয়েছিল তার জীবনে নারীর কোনো অস্তিত্ব নেই। মোহনার চোখ জ্বলজ্বল করা অশ্রুরেখা ফারাজকে স্পর্শ করতে পারেনি। তারপর মোহনা হারিয়ে যায়। কোথায়, কিভাবে ফারাজ জানে না। বছরের পর বছর পেরিয়ে যায়। ফারাজের পড়াশুনো শেষ করে বিদেশের পথে পাড়ি জমায়, জীবনকে সংহত করে দৃঢ়তায়। অবশেষে বহু বছর পর দেশে ফিরে দেখা মিলে সেই চেনা মুখে। তবে এবার সম্পর্কটার সংজ্ঞা ভিন্ন। সে মুখ তার ভাইয়ের স্ত্রীর। আচ্ছা, নারী এমন কেন? অন্য কাউকে জীবনসঙ্গী করাই কি তার চূড়ান্ত প্রতিশোধ? কিন্তু এসব করে কি লাভ? কই, এসব করেও তো ফারাজকে পোড়াতে পারল না মোহনা। উল্টো ফারাজের মুখে ভাবি ডাক শুনে কি তার জীবনের দহনের বেগ বাড়ে না? মোহনার প্রতিশোধ তাকে ধ্বংস করেছে। সে মোহনা, যার জন্য একসময় পৃথিবীর সমস্ত পুরুষ পাগল ছিল, তাকে পুনরায় দেখেও ফারাজের হৃদয়ে কোনো আন্দোলন জাগেনি। তবে চিত্রার ক্ষেত্রে কেন ভিন্নতা? কেন সে চিত্রাকে সামলাতে পারে না? কেন সে নিজেকে সামলাতে পারে না? কেন তার
অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ মনে হয়। ফারাজ নির্দ্বিধায় চিত্রার অবয়ব আরো শক্ত করে আগলে ধরে, ড্রাইভারের দিকে না ফিরেই গম্ভীর কণ্ঠে আদেশ করে, গাড়ি ধীরে চালাও, সাবধান, আমার স্ত্রীর ঘুম যেন না ভাঙে। রাতের অন্ধকারে গাড়ি নীরবে ছুটে চলছে বাজিতপুরের পথে। ফারাজ চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে। যেই উদ্দেশ্যে সে দিশা ফিরে এসেছে সে তা সফল করতেই হবে যে কোনো মূল্যে। চিত্রার মামার বাড়ি পৌঁছে অধিক সময় ব্যয় হয় না। রাত 11টা ছুঁই ছুঁই। আগামীকাল শুক্রবার, সোহাগের বিবাহ উৎসব। যদিও একান্ত ঘরোয়া আয়োজন, নামমাত্র অনুষ্ঠান, বিশেষ কিছু নয়। ফারাজের বাজিতপুরে একটি কাজ ছিল, সেই সূত্রে চিত্রাকেও সঙ্গে নিয়ে এসেছে। না হলে এমন নিমন্ত্রণ কেই বা গ্রাহ্য করে, বিশেষত বইয়ের প্রাক্তনের নিমন্ত্রণ। তবে ফারাজের উদ্দেশ্য সুস্পষ্ট, চিত্রা নিজের চোখে প্রত্যক্ষ করুক তার অতীতের সোহাগ আজ কিভাবে আরেক নারীর সোহাগে পরিণত হয়েছে। গাড়ি বাড়ির সন্নিকটে আসতে চিত্রার নিদ্রা ভেঙে যায়। ঘুমের তন্দ্রা কাটতেই অনুভব করে সে ফারাজের বুকে আশ্রয় নিয়েছে। লজ্জায় মুখ লাল হয়ে ওঠে তার। দ্রুত নিজেকে গুছিয়ে নিয়ে রাগে উত্তপ্ত কণ্ঠে দাঁত চেপে বলে ওঠে, আপনার কি মাথা গেছে? গাড়িতে একজন ব্যক্তি উপস্থিত থাকতে এভাবে আমার সঙ্গে লেপ্টে আছেন? ফারাজ প্রশান্ত দৃষ্টিতে তার দিকে তাকায়। চিত্রা লজ্জাবোধকে অবজ্ঞা করে হাস্যরত কণ্ঠে বলে, একবার নিজের চেহারাটা দেখি তো প্রিয়তমা। আহ, লজ্জা পাচ্ছ মনে হচ্ছে, কিন্তু লজ্জায় কি আছে? সেই রাতের কথা কি ভুলে গেছো, যখন আমাদের মাঝে সূক্ষ্ম সুই ফেলারও জায়গা ছিল না? চিত্রার দৃষ্টি দ্রুত সামনে বসে থাকা ড্রাইভারের দিকে যায়। লোকটি কি ভাবছে আল্লাহ জানে। তার অন্তর্দাহন আরো প্রগাঢ় হয়। আরে ওই দিকে কি দেখছো? আমার দিকে দেখো না। চিত্রা বিরক্তির সীমা ছাড়িয়ে যায়, তবে সে জানে ক্ষোভ প্রকাশে লাভ নেই, ফারাজ তাতে আরো আশকারা পাবে। আপনার এই অর্থহীন বাক্যলাপে বরফ লাগবে না মিস্টার দারাজ এলাইচি। ফারাজ এত সহজে নিবৃত হয় না, তবে শীতল হাত চিত্রার উষ্ণ কোমরের ছোঁয়াতে চিত্রার শরীর অনিচ্ছায় কেঁপে ওঠে। বিস্ময়ে বিমৃত হয়ে সে ফারাজের দিকে তাকায়, তবুও তার কণ্ঠ রুদ্ধ। অসীম লজ্জাবোধে কোনো শব্দ বের হয় না, রাগে ফুঁসতে থাকে, অথচ প্রতিবাদও আটকে গেছে অদৃশ্য বাঁধনে। ফারাজ এহেন প্রতিক্রিয়ায় আরো উৎসাহী হয়ে ওঠে। ফারাজের চিত্রার কানের কাছে মুখ এনে নৈশব্দের সুরে বলে, ইস, ডোন্ট মেক আ সাউন্ড, ডোন্ট মেক আ নয়েজ। বাড়ির সামনে পা রাখতেই চিত্রার চোখে অশ্রু চলে এলো। কতদিন পর আবার বাড়ির গন্ধ পেল সে। এই বাড়ির উঠান, দেওয়ালের চুন-ধোয়া গন্ধ, রাতের বাতাসে ভেসে থাকা চেনা সব শব্দ, সবকিছু যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল তার মনে। মেয়েদের জীবন এত কঠিন কেন? সবকিছু আপন করে নিয়েও কেন ছেড়ে যেতে হয়? কত শত অভিমান জমে আছে তার মনে, তবুও সত্যি বলতে মামি যতই কঠোর হোক না কেন, এতগুলো বছর অন্তত মাথা গুঁজে থাকার জায়গা তো দিয়েছিলেন। আরে বাল, এই বাড়িতে কলিং বেল নাই কেন? টু মাচ ছোট লোক। ফারাজের কণ্ঠে বিরক্তির স্বর স্পষ্ট। চোখের জল মুছে চিত্রা তার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এখানে কেন আনলেন আমাকে? সোহাগকে দেখিয়ে তোমাকে চুমু খাওয়ার জন্য, ব্যাস। ধ্যাত। চিত্রা বিরক্তি মুখে দরজায় টোকা দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকেই দেখে মার্জিয়া আর বাকিরা বসার ঘরে অপেক্ষা করছে। তাদের চোখের অবাক হওয়ার কোনো ছাপ নেই। বোঝাই যাচ্ছে চিত্রার আগমন সম্পর্কে তারা আগে থেকে অবগত ছিল, অথচ চিত্রা নিজেই কিছু জানতো না। পেছন থেকে ফারাজও ভেতরে পা রাখলো। তার দৃষ্টি সোজা গিয়ে পড়ল মার্জিয়ার উপরে। মার্জিয়া ইতিমধ্যে ফারাজ এলাহি নামক চরিত্রের
পরিচয় পেয়েছে, তাই সে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মুখে মেকি হাসি, চোখ মুখে দ্বিধা। ফারাজ হাসি মুখে বড় করে সালাম দিল। আসসালামু আলাইকুম মাদার ইন ল। মানে আমার তো পোড়া কপাল, শাশুড়ি নেই, কিন্তু বউকে তো ঘাটটেরা আপনিই বানিয়েছেন, তাই ভালোবাসার খাতিরে আপনাকে মাদার ইন ল বলেই ডাকছি। আপত্তি আছে নাকি? মার্জিয়া হালকা হেসে বলল, না না বাপজান, আপত্তি কিসের, শত হলেও তুমি আমাগো চিত্রার স্বামী। মার্জিয়া কথা শেষ করার আগেই ফারাজ বলে উঠল, নাউজুবিল্লাহ, জান ফান বলে কেন ডাকছেন? দেখুন আমি চরিত্রবান পুরুষ, বইয়ের প্রতি দয়াল, না মানে লয়াল। আপনার আর আমার বয়সের পার্থক্য জানেন তো। ছি ছি, এই বয়সে কি জোয়ান ছেলেদের জান বলে বলে ডাকে রে? মার্জিয়া বোকার মতন চেয়ে রইল। কিছুক্ষণ চুপ করে নিজেকে সামলে বলল, দাও দাও, ব্যাগপত্র দাও, আমার হাতে দাও। এই মাহাদি, সোহাগ আর জান্নাতকে ডাক। আরে আমার লোকের অভাব নেই, ওরাই এসব করবে। কিন্তু সোহাগকে কেন ডাকছেন মাদার? সদ্য বিয়ে হয়েছে, একটু বাসর টাসর তো ঠিক মতো করতে দেন। ননসেন্স। চিত্রা ইচ্ছে করছে এখান থেকে পালিয়ে যেতে। মার্জিয়ার অস্বস্তিতে পড়ে গেছে। মাহাদি নিশ্চুপ, কারণ সে ভালো করেই জানে ফারাজ এলাহির সঙ্গে তর্কে নামা মানে নিশ্চিত বিপদ। ফারাজের গলা শুনে সোহাগ রুম থেকে বেরিয়ে আসে, চিত্রার দিকে এক ঝলক তাকায়, কিন্তু মুহূর্তে চোখ ফিরিয়ে নেয়। চিত্রার দৃষ্টি নিচের দিকে নিবদ্ধ, ঘৃণায় তার গা শিউরে উঠছে। ফারাজ সুযোগে হাতছাড়া করতে চায় না, মুখে হাসি টেনে সোহাগকে বলল, আরে সোহাগ ভাই নাকি? মিয়া বাসর ফেলে উঠে আসার কি দরকার ছিল? ইটস নট ফেয়ার ব্রো। এসেছো যখন একটু বুকে আসো না। এত বড় উপকার করেছো তুমি। তোমার তো এক পিস মালকে তোমার মতন এক পিস মালকে জড়িয়ে না ধরে আবার কষ্টে আমার অ্যান্টেনা ব্যথা করবে। ফারাজ এগিয়ে গিয়ে সোহাগকে শক্ত করে জড়িয়ে ধরল। বাড়ির কারোর মাথায় কিছুই না ঢুকলেও চিত্রা বুঝতে বাকি রইল না এটা যে নিছক মশকরা। সোহাগ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। চিত্রার এক মুহূর্ত সেখানে থাকার ইচ্ছে নেই। সে দ্রুত রুমের দিকে পা বাড়ায়। ফারাজ তো দেখে সোহাগকে কানের কাছে মুখ এনে হিসিয়ে বলল, বউ আমায় রুমে ডাকছে, আমি আসি। তুমি পারলে এক গ্লাস দুধ পাঠিয়ে দাও। কথায় আছে না, দুধ না খেলে হবে না ভালো ছেলে। সোহাগের কাঁধে চাপড় মেরে বাঁকা হাসল সে, তারপর চিত্রার পেছন নিল। গুনগুন করে আবার গাইতে লাগলো, মাদার ইন লয়ের বাড়ি আইয়া পাইলাম ভাঙা রুম, বউটারে মোর বুকে লইয়া দিমু করা ঘুম, হায়রে দিমু করা ঘুম। ফজরের আজানের সুরলহীন এখনো বাতাসে মৃদু প্রতিধ্বনি হচ্ছে। একে একে মুসল্লিদের দলে মসজিদে অভিমুখে গমন করছে, কেউ ধীর পায়ে, কেউ আবার তাড়াহুড়োয়। তবে সবার চোখে মুখে নিবৃষ্ট ভাব। আকাশে তখনও সম্পূর্ণ শুভ্র হয়ে ওঠেনি। গাঢ় নীলের ক্যানভাসে আবছা ধূসর রেখা যেন রাতের শেষের স্মৃতি হয়ে স্থায়ী হয়ে আছে। পূর্ব দিগন্তের কোণে সূর্য তার ক্ষীণ আলোয় ধীরে ধীরে চারপাশ আলোকিত করছে। নদীর তীরে ঘেঁষে ফিরে আসছে সারা রাত পরিশ্রান্ত মাঝির নৌকায়। দেখে মনে হচ্ছে অন্ধকারে জলরেখার বুকে ছায়ামূর্তির মতন দুলতে থাকা একটি নীরব প্রত্যাবর্তন। নীলুফাদের বাড়ির সম্মুখে নিমায় ঢাকার কলপার, যার পাশে দাঁড়িয়ে বিরাট সৃষ্টি গাছ, নীরব সাক্ষীর মতন প্রভাতের আহ্বানে গভীরতর করে তুলছে এই গাছ। তার ছায়ায় ঢেকে থাকা ভেজা মাটি গত রাতে শিশিরকে আঁকড়ে ধরে রেখেছে, জলবিন্দুর মতন স্পন্দনশীল। এই নির্জন ভোরের নীলুদের প্রতিবেশী
রসিমা বেগম ব্যস্ততা শুরু হয়। তবে তার সন্তান গার্মেন্টসে চাকরি করে, তাই ভোরের প্রথম আলো ফোটার আগেই তাকে রান্নার কাজে হাত দিতে হয়। ছাই হাতে দাঁত ঘষতে ঘষতে রসিমা কলপাড়ের দিকে এগিয়ে আসেন। বাতাসের স্নিগ্ধ শীতলতা তার গায়ে ধুলির মতন এসে লেগে আছে। রমিশা থুথ ফেলে চারপাশে একবার তাকাতেই তার চোখ পড়ে ফিকে হতে থাকা কুয়াশায় ঢাকা গ্রাম্য দৃশ্যে। দূরে কয়েকটি মসজিদে এখনো আজানের মায়াময় ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, সেই সঙ্গে কোথাও একটা নেড়িকুকুরের করুণ সুর আকাশে বিলীন হয়ে যাচ্ছে। রমিশা কুলি করে অজু সারল, তবে বাড়ি যাওয়ার পথে হঠাৎ কি ভেবে যেন সৃষ্টির কাছে গিয়ে চোখ যায় তার। কি যেন একটা ঝুলছে গাছে। চোখ সরু করে ভালোভাবে তাকাতেই রসিমা চিৎকার করে ওঠে। মুখ দিয়ে বেরিয়ে আসে একটা শব্দ, নীলুফা। আকাশ আজ শোকার্ত। আকাশের বুক চিরে নেমেছে অবিরাম অশ্রুধারা। বাতাসে ভারী হয়ে আছে এক অবসাদের ঘনঘটায়। প্রকৃতিটা আজ ক্লান্ত, অবসন্ন। তার নিজস্ব শ্বাস-প্রশ্বাসও বিরাজ করছে অনুচ্ছ্বাসিত হাহাকারে। বৃষ্টির ফোঁটার পাতার উপর আঘাত আনছে ছন্দময় ধারায়। জলের সিক্ত পাতাগুলো দুলছে, কাঁপছে। একবার বৃষ্টি তাদের স্নান করিয়ে দিচ্ছে, পরক্ষণে আবার ক্লান্তির ভারে নত হয়ে পড়ছে। দূরে ঠায় দাঁড়িয়ে থাকা গাছটার নিচে আশ্রয় নিয়েছে দুটি শালিক। তাদের পলক জলে জবজবে। ক্ষীণদেহে বৃষ্টির নির্মম আঘাত সহ্য করেও তারা দাঁড়িয়ে আছে নির্মম বৃষ্টিতে, শুনছে অপেক্ষার প্রহর। বৃষ্টি কি শেষ হবে? তারা কি ফিরতে পারবে চিরচেনা নিরাপদ কোণে? হুটহাট আকাশে ফেটে নামছে প্রচুর বজ্রপাত। বিদ্যুতের এক হিংস্র আচরণে মুহূর্তের জন্য সমস্ত অন্ধকার শ্বেতশুভ্র হয়ে উঠেছে। হয়তো প্রকৃতির শিরদাঁড়া চিরে গেছে, তার বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তারপর এক লৌহমায় নেমে আসে আরো গভীর, আরো পিচ্ছিল অন্ধকার। প্রকৃতি তার নিজের আর্তনাদে বারবার ভেঙে পড়ে, শোকের স্তব্ধ হয়। এভাবেই ধারাবাহিকতায় চলতে থাকে। নীলুফাদের বাড়ির উঠানে লাশের খাটলি পড়ে আছে। বৃষ্টির টিপ টিপ ফোঁটায় এসে ভিজে যাচ্ছে কাফনের মোড়ানো নিথর দেহ, অথচ মাথার উপরে ছাতা ধরে মতন কেউ নেই। জীবনের অন্তিম যাত্রায় কেউ তার মুখে শেষবারের মতন একটা আচ্ছাদন দেওয়ার প্রয়োজনও বোধ করছে না। মৃত্যুর পর মানুষ মানুষের অভাব ঠিকই টের পায়, কিন্তু তখন সে উপলব্ধি অর্থহীন। বারান্দায় পড়ে আছে নীলুফার মা। শোকে ভারে তিনি অসহায়, ছটফট করছেন, বুক ফাটিয়ে কাঁদছেন, অথচ প্রতিবেশীরা তাকে জোর করে আটকে রেখেছেন। চিৎকার করতে দিচ্ছেন না, যেন মায়ের শোকও একটা অনৈতিক অপরাধ। অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ জানাজা পড়ানো হলো, কিন্তু তাতেও ছিল অনীহা, বিতর্ক, আত্মহত্যার লাশ। পাড়া প্রতিবেশীরা কেউ চায়নি তার জানাজা হোক, কেউ চায়নি তার বিদায় প্রার্থনার সামিল হতে। আর নীলুফার মা, তিনি বারবার ফেটে পড়ছেন। তার কান্না দমিয়ে রাখা যাচ্ছে না। তার মেয়ে আত্মহত্যা করবে? অসম্ভব। তার নীলু এমন মেয়ে না। কেউ তাকে মেরে ফেলেছে, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার এই দাবি
দাবির জবান নেই কারোর কাছে, প্রতিধ্বনি নেই কারোর কণ্ঠে। বাড়ির চারপাশ জুড়ে নোংরা ফিসফাস। লোকজন জানালার ফাঁক ফোকর দিয়ে উঁকি মেরে দেখছে কাফনের সাদা কাপড়ে মোড়ানো দেহটা, আর ছুঁয়ে দিচ্ছে বিরক্তির কথার বিস্ফোরা। দেখো কার সঙ্গে রাত কাটাইয়া আইসে, পালাইয়া গেছিল তো, ওলা নিশ্চয় খাইয়া ছাইড়া দিছে, তাই তো দড়িতে ঝুলছে। মৃত্যুর পরও রেহাই নেই নীলুফার। সমাজ তার শবদেহকেও শান্তি দিচ্ছে না। পুলিশ এসেছে, খুঁটিয়ে দেখে গেছে, লাশের চারপাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছে, তারপর নির্বিকারভাবেই রায় দিয়ে গেছে আত্মহত্যা। আমরা তদন্ত করব, কারণ কারণ জন্ম বলে চলে গেছে। কিন্তু নীলুফার মা তাদের কিছুই বোঝাতে পারেননি। তার আকুল আবেদন, তার দুচোখ ভরা বিশ্বাস, তার মেয়ে নির্দোষিতা সবই বাতাসে মিলিয়ে গেছে। আচ্ছা, শোকের রং কেন কালো? শোকের রং তো সাদা হওয়া উচিত ছিল। কালো রং দেখে কি মানুষ কাঁদে? কালো কি মানুষের হৃদয়ে হাহাকার ছড়ায়? না, না তো। অথচ দেখো এই সাদা কাপড় কেমন কাঁদাচ্ছে এক মাকে, এক পরিবারকে, এক হারিয়ে যাওয়া জীবনকে। মা কেঁদে কেঁদে দিশেহারা হয়ে যাচ্ছে তার মেয়ের শরীর মোড়ানো সাদা কাপড়টিকে দেখে। সাদা মানে কি আসলে পবিত্রতা, নাকি নির্বিকার নিষ্ঠুরতা? প্রভাতের নির্মম আলোয় চিত্রা স্নান সেরে অজু করে নামাজে আদায় করলো। ফারাজের ফেলে রাখা কাপড়গুলো একে একে তুলে বালতিতে রাখলো। এই বাড়িতে ওয়াশিং মেশিন নেই, তাই কাপড়গুলো হাতে ধুতে হবে। কাপড় ধোয়ার পাউডার দিয়ে সেগুলো ভিজিয়ে রাখে। চিত্রা আয়নার সামনে দাঁড়ায়, তার পরিধানে খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা কেশে গামছা পেঁচানো। সাধারণত সে অলংকারবিহীন থাকে, তবে বিয়ের পর হাতে, গলায়, নাকে, এমনকি পায়ের নুপুরও পড়েছে, সব স্বর্ণের। চিত্রার চোখের নিচে কাজল দিতে ইচ্ছে হলেও দ্বিধায় তা পরিহার করল। তার উজ্জ্বল ত্বকে খয়েরি রঙের শাড়িটা সুনিপুণভাবে মানিয়েছে। গামছা খুলে কেশ ছাড়ল চিত্রা। বিছানায় আশ্চর্য ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফারাজ উপর হয়ে শুয়ে আছে, কোমর পর্যন্ত পাতলা কম্বল আবৃত। চিত্রা জানালার কাছে গিয়ে গুনগুন করে কি একটা গান ধরল। হুট করে পেছন থেকে কারো জড়িয়ে ধরা অনুভব করলো। চোখ বুজে নিঃশ্বাস নিল সে। মৃদু এলাইচের গন্ধটা নাকে ভাসছে। চিত্রার এখন অনুভব করে ফারাজ বোধহয় অনেক দূরে চলে গেলেও এই গন্ধটা অজুহাতে চিত্রা তাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু কেনই বা খুঁজবে চিত্রা? স্বামী বলে, অভিভাবক বলে? হয়তো তাই। হিসেব করলে দেখা যাবে আপাতত ফারাজ এলাহি ব্যথিত তার কেউ নেই। তার সবটা জুড়েই তো এখন ফারাজ এলাহি থাকার কথা। লোকটা কম তো ভালোবাসে না, আর কত? সেও তো স্বামী হিসেবে স্ত্রীর থেকে অধিকার পাওনা। কারোর পাওনা কাঁধে নিয়ে বাঁচার এত মুশকিল কেন? ফারাজ চিত্রার ভেজা চুল সরিয়ে দিয়ে পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। চিত্রার কেমন একটা অনুভব হয়। এই অনুভবের নাম কি? স্বামীর স্পর্শ কি সমস্ত নারীর মনে এমন এক অবর্ণনীয় শিহরণ জাগে, যাকে ভাষায় প্রকাশ করা যায় না? আমায় কতটুকু ভালোবাসেন এলাহি সাহেব? চিত্রার গভীরতা নিয়ে প্রশ্ন করল। ফারাজ তার প্রিয়তমাকে নিজের দিকে ফেরায়, দু চোখের পাতায় ভালোবাসা অনর্ত পরশ ছুঁয়ে বলে, যতটুকু ভালোবাসলে তুমি হিসাব করতে পারবে না। ভালোবাসার অঙ্কে গড়মিল করবে তার চেয়েও অধিক। তবে প্রিয়তমা ভালোবাসা যে পরিমাণ করা যায় না, পরিমাণ করে ভালোবাসে কিপ্টেরা। আমি তোমার মেপে ভালোবাসিনি, আমার ভালোবাসার কোনো মাপ নেই।
কোনো মাত্রা নেই। তোমার জন্য জমানো এই ভালোবাসা অসীম। তবে ধরুন, এত ভালোবাসার পরেও যদি আপনাকে আমি ভুলে যাই। ফারাজ চিত্রাকে শক্ত করে বুকের পাঁজরে জড়িয়ে নেয়। প্রিয়তমাকে জড়িয়ে ধরার মধ্যে এক অন্যরকম শান্তি নিহিত। চিত্রা নড়চড় করে না, মিশে যায় ফারাজের বুকের গভীরে। কি হচ্ছে আজ তার তার সে নিজেও জানে না। সোহাগ সব ভুলে সুখে থাকলে সে কেন পারবে না? ওই সোহাগে রাত জেগে কারোর গল্প, কাব্যিক ছন্দ কিছুই তো তাদের পূর্ণতা দিতে পারেনি। সবই সময়ের স্রোতে বৃথা গেছে। ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে গান ধরল। যদি তোমার মনে ধরে কারোর আরো ব্যথা দিও মোরে, দোহাই লাগে ভুলিও না, ভুলাইয়া যাইও না। কেমন যেন অদ্ভুত ভেজা ভাব ছিল সে কণ্ঠে। ফারাজের কি কষ্ট হচ্ছে? তার অর্ধাঙ্গিনীর মুখ থেকে এমন কথা শুনে তার কি অন্তর পুড়ছে? চিত্রার দিহল শ্বাস ছাড়ে। এবার বাস্তবতায় ফেরা উচিত তার। যা তার জীবনে থেকে চলে গেছে তা ভুলে সৃষ্টিকর্তার দেওয়া নিয়ামতকে এইবার গ্রহণ না করলেই নয়। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। ফারাজ হেসে বলল, নাস্তা তো ছোট লোকেরা খায়, আমি তোমাকে চাই। বাইরে ত্রিপল টাঙিয়ে তার নিচে দাওয়াতে রান্নাবান্না হচ্ছে। খাবারের মোমো গন্ধ নাকে ভেসে আসছে। চিত্রাকে ফারাজ কাজের হাত দিতে সাফ নিষেধ করেছে। কঠোর স্বরে বলেছে, আমার বউ তুমি, এই বাড়ির কামলা না। আমি তোমাকে যেই কাজ দিব তুমি সেটাই করবে। আপাতত তোমার কাজ স্বামীর সেবা করা, তাকে আদর সোহাগ করা। এই না না না, সোহাগ করার দরকার নেই। তবে তুমি চাইলে 100-200টা চুমু দিতে পারো, আমি মাইন্ড করব না। চিত্রা তাই বাইরে যায়নি। সকাল থেকে মারিয়া আর মার্জিয়া কাজ করছে, সঙ্গে লোকেরাও আছে। তবুও তারা জোগাড় করে দিচ্ছে। চিত্রা মামার রুমে গিয়ে খাটের পাশে পিড়ি টেনে বসলো। ফারাজ বসেনি, দাঁড়িয়েছিল। মামা পাথরের মতন শুয়ে আছেন। হঠাৎ টুকটাক কথা বললেন, তবে আজ কথা বললেন না, শুধু চেয়ে দেখলেন। দু চোখে তার অসাদৃষ্টি। মামা আজ 2 বছর ধরে পঙ্গু। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় গায়ে একরকম ঘা জন্মেছে। গায়ে কেমন একটা উটকো গন্ধ। মামার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। শীর্ণ দেহ, কোটারে বসে যাওয়া দুটো চোখ, যার ভেতরে পঙ্গুত্বের অসহায় চাহনি, গলগ্রহ হয়ে বেঁচে থাকা লজ্জায়। জীবনে 2টি অবস্থায় মানুষ বড় অসহায় হয়ে পড়ে। এক অসুস্থতায়, দ্বিতীয় বার্ধক্য। একটি শিশুও কিন্তু অসহায়, তবে সেই অসহায়ত্ব তাকে লজ্জিত করে না, সংকুচিত করে না। কারণ সে দাবির হাত বাড়িতে যে স্নেহ ভালোবাসা নেয়, দাতার মতো আনন্দ দেয় উজাড় করে। কিন্তু একজন বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যখন অসহায়, তখন জীবনের প্রতিটি মুহূর্ত তাকে বুঝিয়ে দেয় বেঁচে থাকা নিদারুণ যন্ত্রণা। ফারাজ নীরবতা ভাঙল। ওনার চিকিৎসা হয়নি? ফারাজের কণ্ঠে চিত্রা ছলছল আঁখি দুটো নিয়ে তার পানে তাকালো। না, এই বাড়ির কাছে মামা তো কেবল একটা পুরনো ঘুণে ধরা আসবাবপত্রের মতন, যা এখন আর কোনো প্রয়োজন নেই। ফারাজ দৃঢ় গলায় বলল, ডোন্ট ওয়ারি, তোমার মামার দায়িত্বটা আমি নিলাম। জলদি তিনি সুস্থ হয়ে উঠবেন। তারপর একেবারে লুঙ্গি তুলে জামাই শ্বশুর মিলে লুঙ্গি ড্যান্স দিব। আরে ধ্যাত, ওই চিজটা তো আবার আমার কোমর থেকে খুলে যায়। আচ্ছা থাক, 2জন মিলে না হয় চাড্ডি পরেই একটা ডান্স দিলাম। তুমি একটা ভিডিও বানিয়ে দিও তো, রিলসে আপলোড দিব। শালার আমার আইডির পেছনে লাল হয়ে গেছে।
চিত্রা একবার ঠোক গিলল। প্রথমে ভেবেছিল ফারাজ ভালো হয়ে গেছে, কিন্তু ভালো হবে আর ফারাজ এলাহি? তার মুখ থেকে সুস্থ কথা আশা করা কেবল অসুস্থ মানুষই করতে পারে। ফারাজ হঠাৎ গলার স্বর বদলে বলল, বাইরে বৃষ্টি থেমে গেছে, চলো বাইরে যাই, আমাদের প্রেম দেখিয়ে সোহাগ সোহাগের কুরকুরানি বাড়িয়ে দিয়ে আসি। এমনিতেই জেলাসি লেভেল হাই হওয়ার ফলে ওর পেছনে আগুন লেগেছে। কখন না জানি আমি আবার ওর পাছায় কেরোসিন ঢেলে দিই। শালা বাঙ্গির ঘরে বাঙ্গি। চিত্রা হতবাক। এই লোকের জানা যাবে না। একটু আগের কথাবার্তা শুনে তো মনে হচ্ছিল একেবারে দুধ দিয়ে গোসল করে উঠেছে, অথচ এখন মামার সামনে তামাশা শুরু। মানে যেই লাউ সেই কদু। দাওয়াতের আগে অভ্র ব্যাগপত্র নিয়ে চিত্রার মামার বাড়িতে হাজির। সকাল থেকে ফারাজকে সে কল করেই যাচ্ছে, তবে মহৎ ব্যক্তি তো আবার জমিদারের বংশধর, তাই কল ধরেনি। তাই বাধ্য হয়ে অভ্র নিজেই চলে এলো। জরুরি কথা আছে, সবকিছু জলদি বলাটা জরুরি। ফারাজ তখন দুপুরের গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। চিত্রাকে সে রুমে বসিয়ে রেখেছিল, তবে গোসল থেকে বেরিয়ে রুমে খুঁজে পায় না। তবে খুঁজে পেয়েছে তার ক্রাইম পার্টনার অভ্রকে। ফারাজ চোখ সরু করে তাকায়, ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি। কিরে, আমার বইয়ের মধ্যে আমি অভ্রকে কেন দেখতে পাচ্ছি? ডেট ওভার মাল খেয়ে ফেলেনি তো? অভ্র নাটকীয়তায় এক পা পিছিয়ে সরল, হাত উঁচিয়ে বলল, আরে ভাই, কাছে আসবেন না। আমার ইজ্জত আমার বইয়ের জন্য তোলা। দূরে যান বলছি। চুম্মা টুম্মা দেওয়ার উদ্দেশ্য নেই তো? ফারাজ এবার আরেক পা এগিয়ে বলল, আরে কুদ্দুসের বাপ না তুমি? তাই তো বলি, আমার বইয়ের মুখে দাড়ি কবে গজালো? শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই, মজা করিয়েন না। আপনাকে না দেখতে পেয়ে আমার কষা হয়ে গিয়েছিল, তবে বাথরুমে যাইনি। আপনাকে সময় না দিয়ে বাথরুমকে কি করে সময় দিই বলুন তো? পারলাম না ভাই, আমি থাকতে পারলাম না। ফারাজ মুখ বাঁকিয়ে বলল, ক্ষমা ভাই, আগে পেট সাফ করে আয়। ওইসব পেটের মধ্যে জমিয়ে ইট বানানোর মতলব নাকি? যাও ভাই, বাইরে একটা পেট ক্লিয়ার করার জায়গা আছে, ওইখানে যাও। এখানে কাম সারলে গন্ধে টিকতে পারবো না। অভ্র হাসলো, বলল, সমস্যা নাই, ওই ইট দিয়ে বাড়ি বানাবো। তারপর বিয়ে করে বউ নিয়ে করব, মানে গল্প। আর কামটা যেখানেই সারি না কেন, আপনি অবশ্যই টিকতে পারবেন, কারণ আমি ব্যবহার করি এয়ার ফ্রেশনার। আমি হাগলেও লেমন ফ্লেভার পাবেন। থু ভাই, যা পিশাচ, দূরে যা, দূর হ। তুই আমার পাক পবিত্রতা নষ্ট করে দিচ্ছিস। ওয়াক। অভ্র মুখ ভ্যাংচালো, মনে মনে শোধালো, নিজের পাছায় নয়ম গো, পরের কয় পাছায় গো। কিছু বলছিস নাকি? এবার বল, এখানে আসার কারণ কি? ভাই, নীলুফা শেষ। বাড়িতে মেহমানের কমতি নেই। আশেপাশে অনেকেই এসেছে সোহাগের বিয়ের দাওয়াত খেতে। হুট করেই যে সোহাগের বিয়ে করে বউ এনে বাড়িতে তুলেছে, সেটা শুনে সবাই অবাক। সোহাগ তো এমন কাজ করার ছেলে না। চিত্রা খেতে মন চাচ্ছে না। পোলাও সে খুব একটা পছন্দ করে না। ভাতই তার কাছে কমফোর্ট ফুড। ওদিকে ফারাজ আর অভ্র প্রথম সারিতেই খেতে বসেছে। ফারাজ তো সোহাগকে সোজা উঠিয়ে দিয়ে তার জায়গায় বসে পড়েছে। বেচারা সোহাগের তাই বউ নিয়ে উঠে যেতে হয়, কারণ বউয়ের সিটটা ফারাজ চায়। নিজের বউকে সেখানে বসাতে হবে না। চিত্রা কিছু
পুরনো বান্ধবী এসেছে, তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে সে। তবে অভ্রের কিন্তু পুরো মনোযোগ ফারাজের পাশে খালি সিটের দিকে, চোখ মুখ স্পষ্টে আকুতি। ওইখানে সে বসতে চায়। ভাই, দিমু না বসতে, তুমি মামু গিয়া বসো। ভাই, জায়গা তো খালি নাই, আর দেন না বসতে, ভাবি তো নাই এখানে। ফারাজ ঠান্ডা চোখে পকেটের দিকে ইশারা করলো। অভ্র তাকাতেই সব বুঝে গেল। হিসিয়ে বলল, ভাই আপনি পিস্তল নিয়ে কেন এসেছেন? নাচতে বসলাম। বসে তো দেখো, গুলি তো তোমার কোন কোন দিক দিয়ে বের হবে টেরই পাবা না। অভ্র কিছু বলতে যাবে, ঠিক তখনই কালো সানগ্লাস পরা একটা মেয়ে পাশ কাটিয়ে ফারাজের জায়গায় বসে পড়ল। চুলে বিচিত্র রঙের ছোঁয়া, সাজগোজও অদ্ভুত। মেয়েটা ফারাজের দিকে মিষ্টি গলায় বলল, ভাইয়া আমি না পোলাও বাড়তে পারি না, একটু বেড়ে দেবেন? ফারাজ একবার চেয়ারের দিকে, একবার অভ্রের দিকে তাকালো। এই চেয়ারে তো সে নিজের বইয়ের জন্য রেখেছিল, হুট করে এই শার্ক এলো কোথা থেকে? অভ্র কি করবে বুঝতে না পেরে মেয়েটার প্লেটে পোলাও দিতে যাবে, ঠিক তখনই ফারাজ চেঁচিয়ে উঠল, অভ্র! অভ্র কিছু বলার আগে মেয়েটি সপ্রতিভ কণ্ঠে পুনরায় তাকে বলল, হেই, তোমার নাম কি? আমার ফ্রেন্ডরা বলেছিল তুমি নাকি বারবার আমাকে দেখছিলে, পছন্দ করো আমাকে, তাই না? আই নো। ফারাজ হতভম্ব। পছন্দ আর আমি? আম্মা, তোমার চোখে রিপেয়ার দরকার, ভোল্টেজ কমে গেছে। মেয়েটার চোখ গোল গোল করে তাকিয়ে প্রশ্ন করলো, আম্মা? আমি? না, তোমার নানি। বাল, ওঠ এখান থেকে। আমার বউ যদি দেখে আমি অন্য মেয়ের পাশে বসে আছি, তাহলে রোম্যান্স শুরু হওয়ার আগে খতম। ওঠ। মেয়েটির চুলে হাত বুলিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, পারবো না, আমি জায়গা পেয়েছি। ফারাজ তাতে দাঁত চেপে বলল, তুই আমার বাল পেয়েছিস? ওঠ কইলাম, ওঠ মাতারি। কথা শেষ করে ফারাজ চেয়ার নিয়ে উঠে দাঁড়ালো। শুধু নিজের চেয়ার নয়, মেয়েটার চেয়ারও টান মেরে সরিয়ে দিল। মেয়েটা প্রায় পড়ে যাচ্ছিল, তবে তার আগেই অভ্র তাকে ধরে ফেললো, কিন্তু পর মুহূর্তেই তাকে ছেড়ে দিল। ধপাস, মেয়েটা মাটিতে মুখ থুবড়ে পড়ল। অভ্র তা দেখে হাঁ করে তাকিয়ে বলল, বাপরে, ময়দার বস্তা। জীবন যেমন রঙিন তেমন ধূসর, সবটুকু মিলিয়েই তো তার আসল সৌন্দর্য। বিকেলে তখন ধীরে ধীরে রং বদলাচ্ছে, বাতাসে মিশে আছে স্নিগ্ধতার মৃদু স্পর্শ। প্রকৃতি নিজেই এক গভীর নিঃশ্বাস ফেলে শান্ত হচ্ছে। আকাশের নীল রংটা ক্রমে ফিকে হয়ে রক্তিম আভায় রঞ্জিত হচ্ছে। সূর্য অস্ত চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দিগন্তে মেঘের সঞ্চার, কোথাও সাদা, কোথাও কালো, কোথাও বা লালের আভা মিশে আছে। সেই সময়টায় প্রকৃতি এক নতুন রূপে সজ্জিত হয়। পাখিরা নিড়ে ফেলে, তাদের কণ্ঠে ক্লান্তির সুর। গাছের পাতা পড়ে শেষ আলো, মৃদু বাতাস দুলে ওঠে তারা। মানুষের মুখেও তখন দিনের পরিশ্রমের ছাপ, কিন্তু বিকেলবেলায় এই মায়াবী আবহাওয়ার সব ক্লান্তি একেবারে মুছে যায়। এই সময়টায় প্রকৃতি ও মানুষের মধ্যে এক অদ্ভুত সঙ্গীত দেখা যায়। বিকেলের আলো ছায়ায় খেলায় জীবনের নানান রং মিশে থাকে, যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দিন অন্তিম সৌন্দর্য ও প্রশান্তির কথা। চিত্রা সাদা জর্জের শাড়ি ও সাদা কাজ করা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে পুড়ে ছাই হয়ে যাওয়া তালুকদার বাড়ির সামনে। বাড়িটির পাশে পারিবারিক কবরস্থান, যেখানে দূর থেকে কবরগুলো স্পষ্ট দেখা যায়। ধর্মরীতি অনুযায়ী মেয়েদের সেখানে যাওয়া নিষেধ, তাই চিত্রা দূরে থেকে সেই কবরগুলো দিকে তাকিয়ে থাকে। এই 3 হাত মাটির কবরেই আমাদের আসল ঘর। তবু আমরা এই ক্ষণস্থায়ী জীবনের সাজসজ্জায় যতটা সময় ও গুরুত্ব দিই,
তার এক ভাগও যদি সেই চিরস্থায়ী ঠিকানার জন্য ব্যয় করতাম, তবে হয়তো পরকালের যন্ত্রণা কম হতো। মানুষ নকলের পেছনে বেশি দৌড়ায়। কবর ও পরলোক তারই উদাহরণ। ফারাজের গায়ে আকাশি রঙের শার্ট, গায়ে সাদা ব্লেজার, চোখে সানগ্লাস, চুলগুলো সেট করা। ফারাজ চিত্রের কাছে নিজের দুজন লোক দাঁড় করিয়ে রেখে কবরগুলো ঘুরে দেখে। অভ্রর গায়ে কালো শার্ট, সঙ্গে কালো ব্লেজার, বা বরাবরের মতোই সুদর্শন লাগছে। ফারাজ দৃষ্টি বুলিয়ে নেয় চারপাশে। এক নিমিষেই গুনে ফেলে কবরগুলোর সংখ্যা। ২৭টি কবর, একই সঙ্গে একই পরিণতি। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে মাটির সঙ্গে মিশে যায় ২৭টি নামহীন অস্তিত্ব। এক সময় যাদের শ্বাস নিয়েছিল, স্বপ্ন দেখেছিল, তারাই এখন শুধু ছাই আর মাটির স্তূপ। এক মুহূর্তের জন্য ফারাজ থামে আর চোখে তাকায় দূরে দাঁড়িয়ে থাকা চিত্রার দিকে। তার চেহারাতে এক অদ্ভুত রহস্য, অনির্বচনীয় কিছু। যেন সে এই নিঃসঙ্গ কবরস্থানকে ছাপিয়ে আরো দূরে, আরো গভীরে কিছু অনুভব করছে সে। আর অভ্র সে স্থির, শান্ত, তবে তার দৃষ্টি অচল। সে শুধু তাকিয়ে আছে। কিসের জন্য, কার উদ্দেশ্যে, তা কেউ জানে না। ভাই, মানে একবার ফিরে চলেন না। আমার কিছুই ঠিক লাগছে না। ব্যবসা ফেলে এখানে আর কতদিন পড়ে থাকবেন? চলেন না, ডেনমার্ক ফিরে যাই। তোর ভাবিকে রেখে ফিরে যেতে বলছিস? ভাবিকে সত্যি ভালোবাসেন ভাই? ফারাজ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর গভীর গলায় বলল, চরম ভালোবাসি। আপনার কথা শুনে ভয় হয়। ভালোবাসার নীতি যে আপনার ক্ষেত্রে ভিন্ন। ফারাজ হেসে ফেলল, ঠোঁটের কোণে রহস্যময় বাঁক। তোর ভাবি আস্তে ধীরে বুঝে যাবে আমার নীতি কি। তখন ঠিকই আমার জন্য মরিয়া হবে। একটা গাছের শুরুতেই ফুল ধরে না রে অভ্র। ফুলের জন্য গাছের যত্ন নিতে হয়। একটু একটু করে যত্ন নিলে গাছের কলি আসবে, একদিন ফুল ফুটবে। আচ্ছা, নিজের হাতে বড় করা ফুল ছিঁড়তে কেমন লাগে রে অভ্র? অভ্র একটু ব্যঙ্গ মিশিয়ে হাসল। আমি তো বালও ছিঁড়তে পারলাম না জীবনে, ফুল ছিঁড়লে কেমন লাগবে কি করে বলবো? ওইসব ভাই আপনার মতন মহৎ ব্যক্তিরাই পারে। ফারাজ বিরক্ত নিয়ে চুইংগাম থু মেরে ফেলে, চোখ সরু করে বলল, মিজান চাচার সঙ্গে আজকে একটা সাক্ষাৎ করতে হবে। হিসাব তো এখনো বাকি আছে। বাঙ্গির নাতি তোর ভাবির দিকে নজর দিয়েছে। বুইড়ার ভেতরে কিরমি কত আমার শিকারে নজর দেয়। অভ্রের গলা শুকিয়ে শুকনো হয়ে এলো। সে ফিসফিসিয়ে বলল, শিকার না, ভানুপাশা কুদ্দুসের বাপ। সূর্য অস্তচলের দিকে ধাবিত। আকাশের বুকে রঙিন এক অবর্ণনীয় নাট্যমঞ্চ রচিত হচ্ছে। সোনালি আভা ক্রমে রক্তিম বর্ণ ধারণ করছে। সবটাই তুলির আঁচড়ের আঁকা মহাকাব্য যেন। বাতাসে অদ্ভুত স্নিগ্ধতা, নিস্তব্ধতার মাঝে দৃঢ় সঙ্গীত বেজে চলেছে। গাছের পাতার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যেন প্রকৃতির বিশাল আঁচড়ে প্রাপ্ত দেশ। পাখিরা কলরব থামিয়ে নীড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে। তাদের ডানা ঝাপটানোর শব্দ শান্তময়। দূরের নদী দিগন্ত রেখায় মিলিয়ে যেতে যেতে তার স্নিগ্ধ জলে অন্তরাঘের প্রতিচ্ছবি বহন করছে। দেখে মনে হচ্ছে প্রকৃতি নিজস্ব এক আয়নায়। সমস্ত সৃষ্টিজগৎ এক মোহময় আবরণের নিচে নিমজ্জিত। সময় থমকে দাঁড়িয়েছে সন্ধ্যার স্নিগ্ধ গভীর আবেশে। এই ক্ষণস্থায়ী সৌন্দর্য এক
অনির্বচনীয় মাধুর্য ধারণ করেছে, যার ব্যাখ্যা ভাষায় সীমা ছাড়িয়ে অনন্ত দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সোহান সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছে, চুলগুলো আঁচড়ানো, গায়ে সে সবসময় সরিষার তেল মাখে। ক্রিম মাখলে তার মুখটা খসখস করে। সোহান ঘর থেকে বেরোনোর আগে মায়ের ঘরে একবার উকি দিয়ে আসে। আজকে তার ব্যতিক্রম হলো না। সোহান মায়ের ঘরের দিকে খাটের উপর মায়ের পাশে গিয়ে বসলো। মা পানদান সামনে নিয়ে বসে আছেন। আজান দেওয়ার পর পান মুখে দেবেন। ভাত না খেয়েও থাকতে পারেন সে, কিন্তু পান ছাড়া এক মুহূর্ত নয়। সোহান গলায় মমতার সুর টেনে বলল, শরীরটা কেমন আছে আম্মা? মা পানদারের ঢাকনায় হাত বোলাতে বোলাতে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার কি হইব, আমি ঠিক আছি বাপজান। তুই বাইরে যাবি তাই না? জামু তো। মাহবুবা কইল তুমি নাকি খাওন খাও না ঠিক কইরা, ঔষধও খাইতে চাও না, এমন করলে সুস্থ কেমন কইরা হইবা? মা এবার পানদারের ভেতর থেকে পান তুলেই ধীর স্থির কণ্ঠে বলল, তুই একটা বিয়ে কর বাপজান, তোর বউ আসলে আমি সুস্থ হইয়া যামু। সোহান হাসলো, আবার বিয়ে? বয়স কম হইছে? আমার কি নায়নাতকরের মুখ দেখতে মন চায় না? সোহান মৃদু দীর্ঘশ্বাস ফেলল। নায়নাতকর আছে না? মা তাচ্ছিল্যের হাসি দিলেন। না, তুই জলদি বিয়ে কর, নাইলে খাওন দাওন ছাইড়া দিমু। মরলে বিয়া করিস যা। আম্মা তুমি মরার কথা কইবা না। আর দিলে যদি কাউরে না ধরে, তাহলে কেমনে কইরা বিয়া করমু? যেদিন দিলে কাউরে ধরবো, সেই দিন যে কইরাই হোক ঘরে বউ তুইল্লা আনমু আম্মা। সোহান গম্ভীর গলায় বলল। মায়ের কপালে আলতো চুমু খেয়ে উঠে দাঁড়ালো। বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে অপেক্ষা করছিল সিফাত, কিন্তু দরজার চৌকাঠে পেরোনোর সঙ্গে সঙ্গে সোহানের মুখশ্রী বদলে গেল। কোমল মায়াময় যে লোকটা এক মুহূর্ত আগে মায়ের পাশে বসেছিল, সে মুহূর্তেই রূপ নিল কঠিন হিংস্রতায়। সিফাত সামনে এগিয়ে এলো। সোহান তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, কোনো খবর আছে? সিফাত কিঞ্চৎ মাথা ঝুঁকিয়ে বলল, ভাই, মিজানের যে মাইয়ারে ওই দিন রাতে আমাগো হাতে তুইল্লা দেওয়ার কথা আছিল, সে মাইয়ার বাজিতপুরে আইছে, সঙ্গে জামাইও আইছে। সোহান চোখ সংকীর্ণ করল, কণ্ঠে শীতলতার ঝড় পড়ল। নাম কি মাইয়ার? চিত্রাঙ্গনা। সোহান এক মুহূর্ত চোখ থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টানল। ও, আর জামাই কেডা? সাহস তো কম দেখায় নাই। আমার সোনার ডিম হাতে দেওয়ার স্পর্ধা, তেনার কলিজাটা দেখার খুব শখ হইতাছে আমার। সিফাত মুখ নিচু করল, নামটি উচ্চারণ করতে গিয়েও দ্বিধায় পড়ল। তারপর গভীর শ্বাস ফেলে বলল, এলাহি, ফারাজ এলাহি। নদী এখন ভালোভাবেই বুঝতে পেরেছে কেন তাকে এই বাড়ির বউ করে আনা হয়েছে। শুধু গুণবতী বা মায়াবতী হলেই হয় না, মেয়েদের হতে হয় রূপবতীও। তবে স্বামীর চরিত্র যদি দোষ থাকে, তাহলে অপ্সরাও এসেও হাজির হলেও তার চোখে অন্যদিকে ঘুরবেই। এই বাড়ির নদীর সব সুখ কেড়ে নিয়েছে, সে এখন কেবল মুক্তি চায়। মুক্তি। দুবেলা না খেয়ে থাকলেও মেয়েদের কষ্ট লাগে না, কিন্তু কষ্ট তখনই অসহনীয় হয়ে ওঠে যখন স্বামীর চরিত্রে দোষ থাকে। নদী এখন বুঝতে পেরেছে তাকে এই বাড়িতে আনার পেছনে কেন সৌভাগ্যের গল্প নেই। ছিল সুপরিকল্পিত এক ফাঁদ। গরিবের ঘরের মেয়েরা ক্ষমতার সঙ্গে পেরে উঠবে না, মুখ বুজে সবটা সহ্য করবে। তবে নদী একটাই আফসোস, এই বাড়ির নারীরা কেউই প্রতিবাদ করে না, শুধু নীরবে সহ্য করে। কিন্তু সে কি সারা জীবন এভাবেই সহ্য করবে, নাকি এই বন্দিত্বের
শৃঙ্খল একদিন ভেঙে কেউ তাকে উদ্ধার করবে। রজন তৈরি হচ্ছে। সন্ধ্যায় গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে সে। নদী নিঃশব্দে এগিয়ে এসে তার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয়। রজন চোখে দম্ভের ঝলক। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়ে রজন নদীকে শক্ত করে ধরে। নদীর শ্বাস বন্ধ হয়ে আসে। রজনের ঠোঁটের ওপর চেপে বসে নিষ্ঠুর দখলদারির মতন। নদী কোনো প্রতিরোধ করতে পারে না, শুধু নিঃশব্দে নিজে সংবরণ করে রাখে। চুম্বন শেষ করেই রজন মৃদু হেসে ফিসফিস করে বলে, রাতে তৈরি থেকো, আমি জলদি বাড়ি ফিরবো। নদীর শরীরে কাঁটা দিয়ে ওঠে। তার আর বুঝতে বাকি থাকে না এই রাত হবে আরেকটা বিভীষিকাময় রাত, যেখানে ভালোবাসা নয়, থাকবে শুধু পৈশাচিক নির্যাতন। নারীরা সাধারণত স্বামীর স্পর্শ প্রশান্তি খোঁজে, নদী খোঁজে মুক্তি। তার কাছে এই স্পর্শ ভালোবাসা নয়, বরং ভয়ঙ্কর অভিশাপ। রজনের হাত তার গায়ে পড়লে মনে হয় শীতল, কুৎসিত কোনো সরীসৃপ তাকে ক্রমশ গ্রাস করছে। নদী? কাপা গলায় নদী সাড়া দেয়। রজনের কণ্ঠে হুমকি স্বরূপ। এবার যদি কোনো পোলার জন্ম দিতে না পারো, তাহলে বিশ্বাস করো সতীনের লগে ভাত খাইতে হইব। মনে করো না যে মাইয়া ফেলমু। মরণের যন্ত্রণা ভোগ করবা কেমন কইরা? মরার চেয়েও আমি যন্ত্রণা দিতে ভালোবাসি। রজন কোনো ভ্রুক্ষেপ না করেই দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। নদী নিঃশ্বাস ফেলে, বুকের পাঁজরগুলো হালকা হয়ে আসে। নদী ধীর পায়ে মেঝেতে বসে পড়ল। চোখে চলে যায় বিছানার উপরে খেলতে থাকা ছোট্ট মেয়েটার দিকে। অবুঝ নিষ্পাপ নুরি কি জানে এই বাড়ির নারীদের জীবনের গল্প। সে কি একদিন বুঝবে তার বাবা দুনিয়ায় নারীর অবস্থা কতটা করুণ? আঁচল দিয়ে মুখ চেপে নদী ফুঁপিয়ে কেঁদে ওঠে। এই কান্নার কোনো শব্দ নেই, কিন্তু তার বুকের ভেতর একটা পাহাড় ধসে পড়ে। প্রতিটি টুকরোতে রক্তাক্ত হচ্ছে তার আত্মা। চিত্রার সাদা শাড়ি ফিনফিনে বাতাসে উঠছে। পূর্ব আকাশে কালো মেঘ ঢেকে গেছে। আবার বৃষ্টি নামবে, কবরগুলো ভিজবে, পোড়া শরীরগুলো স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়ায় জ্বলে উঠবে, নাকি শান্তি খুঁজে পাবে। চিত্রা তালুকদার বাড়ির আরো একবার ঘুরে ঘুরে দেখলো। আজ সে আর কান্না করেনি, পাথরের মতন চেয়ে সব দেখছে। ফারাজ পেছন থেকে বলল, বৃষ্টি নামবে, চলো তোমার মাদার ইন ল এর বাড়ি যাই, নাকি শ্বশুর বাড়ি যাবে? চিত্রা ধীর কণ্ঠে বলল, রাতটা এখানে থাকি? এই ভূতের বাড়িতে? না বাবু, 27 জন মরা মানুষের সঙ্গে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। চিত্রার চোখে একরাশ শূন্যতা। মামার বাড়ির কথা বলেছি। ফারাজ মাথা নেড়ে বলল, ওইটা বলো। আচ্ছা তাহলে গাড়িতে গিয়ে বসো। আকাশ তখন সন্ধ্যার কালো চাদর ঘেরা। মেঘের কালো আচ্ছাদনে অম্বর আজ কুলসিত। চিত্রা নির্বিকার দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। বাতাসের ঝাপটায় চিত্রার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ছে, তবুও খেয়াল নেই তার। কোন দুনিয়ায় চলে গেছে তা সে নিজেই ভালো জানে। চিত্রা ফারাজের দিকে দুপা এগিয়ে আসে। ফারাজ অভ্রকে ইশারা করলো, বলল, এখানে কোনো সিকিউরিটি দরকার নেই, চিত্রার সঙ্গে আমি একাই থাকতে চাই। অভ্রতা বুঝে নেয়। লোক দুটো নীরবে সরে যায়। ফারাজ নিজের জায়গায় স্থির। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে। তালুকদারদের পোড়া বাড়ির পাশে ছোট্ট একটা মাটির ঘর, সেখানে থাকে মুয়াজ্জল। সে লালন ভক্ত, নিঃসন্তান বৃদ্ধ। স্ত্রীকে নিয়ে থাকে ওই ঘরে। তালুকদারদের জমি, পোড়া বাড়ি আর কবরগুলোর যত্ন নেয় সে। চিত্রাই তাকে এখানে থাকতে দিয়েছে। এই বাড়ির
ঘরের উঠানে একটা হারিকেন ঝুলছে, এই যার টিমটিমে আলো বৃষ্টির ফোঁটায় কাঁপছে। বৃষ্টি শুরু হতেই কয়েকজন দৌড়ে আসে ছাতা নিয়ে। চিত্রা কোনো দিকে না তাকিয়ে শুধু ফারাজকে বলে, আজকে ভিজতে চাই, বৃষ্টির ছোঁয়ায় দুঃখ ভুলতে চাই। ফারাজ লোকেদের বিদায় করিয়ে দেয়। চারিদিকে সন্ধ্যার স্যাঁতস্যাঁতে অন্ধকার, তার মাঝে বৃষ্টি ভিজছে দুইজন। ভিজতে ভিজতে চিত্রা ধীরে ধীরে ফারাজের দিকে এগিয়ে আসে। ফারাজ তাকিয়ে আছে চিত্রার দিকে, আর চিত্রা তাকিয়ে আছে তার দিকে। হুট করে চিত্রা ফারাজকে জড়িয়ে ধরে, বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমায় কেউ ভালোবাসেনি, আমায় একটু ভালোবাসা ভিক্ষা দিন, আমি ভালোবাসা চাই ফারাজ, একটু ভালোবাসেন আমায়। ফারাজ নির্বিকার, কি বলবে বুঝতে পারছে না, শুধু অনুভব করছে চিত্রার জমে থাকা কান্না আজ বাঁধ ভেঙেছে। সে শক্ত করে চিত্রাকে বুকের মধ্যে চেপে ধরে। বৃষ্টি ঝরছে, সন্ধ্যার গভীর হচ্ছে, চারপাশে অন্ধকার। আজ চিত্রাকে ভয় দেখাতে পারছে না। আজ সে শুধু ফারাজকে আঁকড়ে ধরে থাকতে চায়। আজ দুঃখ ভুলে যেতে যাওয়ার রাত, আজ ভয় পেলে চলবে না, কিছুতেই না। ফারিয়া বারান্দায় বসে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইছে, এক সুরে গেয়েই চলেছে, মাঝে মাঝে তাল মেলাচ্ছে পা পা দুলিয়ে। তার বিয়ের বয়স খুব বেশি হয়নি। তার স্বামী শেখ নিহান আহমেদ শেখ বাড়ির উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও ঘরজামাই হয়ে পড়ে আছে এখানে। বিষয়টি লোকজনের কাছে একভাবে ধরা দেয়, কেউ কেউ করুণা করে, কেউ বা তাচ্ছিল্যভাবে দেখে, কিন্তু নিহানের এসব নিয়ে কোনো ভাবনাই নেই। সে বরং নিজের জগতে মগ্ন। সমুদ্র, ট্রলার আর তার অদ্ভুত ব্যবসায়িক পথ চলা। নিহানের বেশিরভাগ সময় কাটে সমুদ্রে, মাছের ট্রলারের সঙ্গে দেশ থেকে দেশান্তরের ঘোরে। চিত্রার বিয়ের আগের দিন রাতেও সে রওনা দিয়েছিল মায়ানমারের উদ্দেশ্যে, অথচ এখনো ফেরেনি। সময় যত গড়াচ্ছে ফারিয়ার দুশ্চিন্তাও তত বাড়ছে। তার সবচেয়ে বড় চিন্তা তার স্বামী এই বাড়ির জামাই, সেই নিয়ে। কিন্তু কি করার, নিহান বাড়ির ইতিহাস জেনেই তাকেই তো বিয়ে করেছে। এক কথায় তাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল, শুধু কি ফারিয়াকে কলঙ্কের হাত থেকে রক্ষা করতে, নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারু। সুর থেমে যায়। ফারিয়ার চেনা কণ্ঠ। ফারিয়ার কণ্ঠ চেনা, কিন্তু চট করে কিছু বলতে পারে না। ঘরটা প্রায় অন্ধকারে ডুবে আছে। কেউ একজন নিঃশব্দে দরজা খুলে প্রবেশ করলো ভেতরে। ধীর পায়ে এগিয়ে এসে বারান্দায় দরজায় ঠিক সামনে এসে দাঁড়ালো। ফারিয়া ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি খেলে যায়। সে মৃদুস্বরে শোধালো, নিহান তুমি? ছাতা মাথায় হাঁটতে হাঁটতে অভ্র অনেকখানি চলে এসেছে। মানুষের রোম্যান্স দেখলে তার আবার কুড়কুড়ানি ওঠে, ভেতরটা জ্বলে। গুরুর আজকে চাঁদরাত, অন্যের চাঁদরাত দেখলে নাড়ি ভুঁড়ি ব্যথা করে। অভ্র কানের ইয়ারফোন গুঁজে ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। এদিকে এত মশা, আগে জানলে কয়েল খেয়ে আসতো। অভ্র বিচিত্র সব চিন্তা ভাবনা। তার মতে মশা মারার সবচেয়ে কার্যকর উপায় হলো কয়েল পানিতে ডুবিয়ে খেয়ে ফেলা। একবার তো খেয়ে নিলে মশার আর সাধ্য নেই তার মতন সুদর্শন একাকী তরুণের রক্ত খাওয়া। অভ্র পথ চলতে চলতে গান ধরল, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। হুট করে ঝড়ের বেগে কিছু একটা তার পাশ কাটিয়ে ধাক্কা দেয়। সামনের কাদা জল ছিটল, এক ঝটকায় ছিটকে গেল। সপাত করে কাদা জলের মধ্যে পড়ল শুভ্র। হাত পা ছড়িয়ে বোয়াল মাছে ধরার ভঙ্গিতে বসে পড়তেই ফোনটা খসে কাদার ভেতর ঢুকে গেল। সে একবার নিজের হাত দুটোর দিকে চেয়ে দেখলো, তার নাক মুখ কুচকে বলল, হোয়াট দ্য ডট।
কাদার মধ্যে হাত চালিয়ে ফোনটা খোঁজার ফাঁকে চোখ গেল পাশে একটা মেয়েও পড়ে আছে, কাদায় মাখামাখি। তার চোখে স্পষ্ট একরাশ বিরক্তি। মেয়েটির গায়ে কাদা ঝেড়ে নিতে নিতে বলল, রাস্তাঘাটে কানার মতন হাঁটেন কেন? অভ্র বিস্ফোরিত চোখে তাকালো। সে হতভম্ব, উল্টো দোষারোপ। সে রেগে গিয়ে বলল, এই মেয়ে, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন। কানা আপনি নাকি আমি? মেয়েটি গলার কটাক্ষ ঝড় পড়ল, আপনি? অভ্র দাঁত চেপে বলল, আবার মুখে মুখে তর্ক করছেন? সুদর্শন ছেলে দেখেই উত্ত্যক্ত করতে মন চায়। মেয়েটি একটু বিচলিত হলো না, বরং বাঁকা হাসলো। তর্ক মুখে মুখে করব না তো অন্য কোনো বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করব? অভ্র থতমত খেয়ে বলল, অসভ্য মেয়ে। মেয়েটা কাদা ঝেড়ে ঝাড়তে ঝাড়তে বলল, ওলে আমার সভ্য ছেলে। দেখুন, ফাজলামি করবেন না, যত্তসব। তাহলে নষ্টামি করব? মেয়েটি উঠে দাঁড়ালো। কাদার মধ্যে দুটো ডাব পড়ে আছে, সেগুলো তুলে হাতে নিয়ে অভ্রর দিকে চেয়ে বলল, লুলা নাকি? উঠতে পারেন না? আপনি আগে আমার কাছে ক্ষমা চান, তারপর উঠছি। সরি, কানে শুনতে পাচ্ছি না। অভ্রর রাগ তখন তুঙ্গে। এমন একগুঁয়ে মেয়ে সে জীবনে দেখেনি। সে কাদার মধ্যে পড়ে থাকা দুটো ডাবের দিকে তাকিয়ে বলল, এই অন্ধকারে মানুষ বাড়ি থেকে ডাব চুরি করে পালাচ্ছে, সাতচুন্নি। ছ্যাঁচড়া চুন্নি। মেয়েটি ঘুরে তাকালো, চোখে আগুন। এই ছেলে, ফালতু কথা বলবেন না। ভালো কথা, আপনি কি করে জানলেন আমি যে সত্যি চুরি করেছি? চেহারা দেখেই চুন্নি চেনা যায়। মেয়েটি দাঁতে দাঁত চেপে বলল, অনেক সহ্য করেছি, আর না। আপনি উঠবেন নাকি এখানেই থাকবেন? সে হাত বাড়িয়ে দিল অভ্রর দিকে। অভ্র এক মুহূর্ত ভেবে মেয়েটির দিকে হাত বাড়ালো, কিন্তু তার আগেই সে শক্ত করে মেয়েটির কবজি চেপে ধরল। পরক্ষণে এক ঝাঁকায় মেয়েটিকে টেনে নিয়ে আবারও কাদার মধ্যে ফেলে দিল। কাদার ছিটায় অভ্রর চোখ মুখ ঢেকে গেল, কিন্তু সে বোঝার আগেই মেয়েটার তার উপরে এসে পড়ল। অভ্র চেঁচিয়ে উঠল, আম্মা গো, ভুটকি আমার কোমর ভেঙে ফেললো। মেয়েটি ধপাস করে উঠে বসলো। কাদা মুছতে মুছতে বলল, শালা, তোর ভালো মনে করছিলাম। তুই জানোস আমি কে? অভ্র বিরক্তি গলায় বলল, না। শালি, নাম কি তোর? আয়েশা। আমার নাম আয়েশা। অভ্র নির্বিকার কণ্ঠে বলল, তুই গুখা ঠাইসা।